আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলায় অনুদান প্রদান মন্ত্রী কৌশিক রায়ের। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় রাজ্য সরকার থেকে প্রদান করা মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ নো ডিউ সার্টিফিকেট রিলিফ ডিবিটি ও সিড ক্যাপিটালের অনুদান আনুষ্ঠানিকভাবে প্রদান করলেন রাজ্যের খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মাইন ও মিনারেল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সোমবার শ্রীভূমি করিমগঞ্জ শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই অনুদান বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীভূমি করিমগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দীপক জিডুঙ্গের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাথে রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, প্রাক্তন বিধায়ক প্রণবনাথ, পৌরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সুব্রত সাহা, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন প্রতিমা নাথ, বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখরা। অনুষ্ঠানে মন্ত্রী রাজ্য সরকার থেকে প্রদান করা এই অনুদানগুলির মাধ্যমে জনগণ কিভাবে উপকৃত হচ্ছেন তার বয়ান তুলে ধরেন। তিনি বর্তমান রাজ্য সরকার থেকে বন্টন করা নতুন রেশন কার্ড ও অন্যান্য প্রকল্প সম্পর্কে আগের ও বর্তমানের তুলনাত্মক তথ্য জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দীপক জিডুং। পাশাপাশি দুই বিধায়ক বিজেপি সভাপতি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের মাধ্যমে জনগণের জীবনে কিভাবে সচ্ছলতা এসেছে তার বর্ণনা করেন। এদিনের অনুদান বন্টন অনুষ্ঠানে জেলার মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ বা মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুব হিসাবে ৩,৪২৫ জনকে নো ডিউ সার্টিফিকেট প্রদানের সূচনা করে কয়েকজন হিতাধিকারীর হাতে নো ডিউ সার্টিফিকেট তুলে দেন মন্ত্রীসহ বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন বন্যা ও ঘূর্ণিঝড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ২৩৬ জনকে ১,২০,০০০ টাকা ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পাকা ঘরের জন্য ৬,৫০০ টাকা এবং কাঁচা ঘরের জন্য ৪,০০০ টাকা অনুদান রাশি সরাসরি ৪৫,২২২ জনের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সূচনা করা হয়। এছাড়া এতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের জন্য সিড ক্যাপিটালের অনুদান হিসাবে ১৭৩টি স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি সদস্যদের প্রয়োজনীয় রাশি প্রদান করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো ভুয়ো চিকিৎসকের চিকিৎসায় মৃত্যু, শ্রমিকের গ্রেফতার। বিহালিতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ভুয়ো চিকিৎসকের চিকিৎসায় এক শ্রমিকের মৃত্যু ঘটল। দরং জেলার খারুপেটিয়ার শ্রমিক ৩০ বছর বয়সী কুরবান আলীর মৃত্যুতে বিহালিতে শোকের ছায়া নেমে এসেছে। তথ্য অনুযায়ী কুরবান আলী নামে এক শ্রমিক বিহালির চেরেলিয়ায় আরবি ইটভাটায় কাজ করতে এসেছিলেন। বিহালির চেরেলিয়ায় অজয় মেডিকেল নামে এক ফার্মেসিতে অজয় কিষান রজত নামে এক ভুয়ো ডাক্তার শ্রমিক কুরবান আলীকে ইনজেকশন দিলে তিনি মারা যান। এই মামলায় ১০৬-২৪ নম্বর মামলার ভিত্তিতে অজয় মেডিকেলের মালিক অজয় কিষান রজতকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বিহালি পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো সবাইকে সমান গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উন্নয়নের ক্ষেত্রে সরকার সবাইকে সমান গুরুত্ব দেয়। সোমবার হাইলাকান্দিতে বিভিন্ন বিভাগের অনুদান বন্টন করে রাজ্যের পশুপালন, মিন এবং লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একথা বলেন। তিনি বলেন, বিভিন্ন বিভাগের উপকৃতদের বাছাই তালিকা চয়নের সময় সব সম্প্রদায়ের লোককে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে সোমবার আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পাল বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক বিভাগ খোলা হয়েছে, যা আগের কোনো সরকার করে দেখাতে পারেনি। মন্ত্রী আরও বলেন, সব প্রকল্প স্বচ্ছভাবে রূপায়ণ করা হচ্ছে এবং হিতাধিকারীদের আধার লিঙ্কেজ করার ফলে ফাঁকিবাজির কোনো স্থান নেই। চা বাগান এলাকায়ও সমান তালে উন্নয়নের কাজ চলছে। রাজ্যের বাগানগুলিতে এ পর্যন্ত ১১৯টি মডেল হাই স্কুল, রেশন কার্ড, স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা, পানীয় জল ইত্যাদির বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ নাগরিক তাদের জন্য স্কুটি, ল্যাপটপ, সাইকেল সহ ছাত্রীদের জন্য নিযুত ময়না নামক বৃত্তি প্রকল্পের কথা তুলে ধরেন। মন্ত্রী অনুদান বন্টন করে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে বলে উল্লেখ করেন। এদিন মোট ৩টি প্রকল্পের অনুদান বন্টন করা হয়। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯,৮০৯ জনকেই মোট ৯,৬৫,৯৫,৭৭৮ টাকা ডিবিটি অর্থাৎ অনলাইনে নগদে হস্তান্তর করা হয়। পাশাপাশি মাইক্রো ফাইন্যান্সের নো ডিউ সার্টিফিকেট ৫৮৩ জনকে বন্টন করা হয়। এছাড়া ৪০টি এসএইচডিকে তাদের উদ্যোগীকরণ প্রসারিত করার জন্য ৪০,০০০ টাকা
টাকা করে সিট ক্যাপিটাল দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো আশ্রম রোডে দুই ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা, দুষ্কৃতী দলের আহত এক। শিলচর আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হলেন এক যুবক। জানা যায় রবিবার রাত আনুমানিক 1টার সময় সন্তোষ দাস ও তার বড় ভাই ও ভাতিজিকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে কিছু দুষ্কৃতীরা দলবদ্ধভাবে হামলা করে তাদের উপর। হামলায় সন্তোষ দাস ও তার বড় ভাই গুরুতরভাবে আহত হন এবং দুষ্কৃতীরা সঙ্গে থাকা তাদের ভাতিজির গলাতে টাকা সোনার চেইন নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সন্তোষ দাসের বড় ভাই ফোন করে পরিবারের কাছে বিষয়টি অবগত করালে পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকটজনক অবস্থায় সন্তোষ দাসকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যান এবং শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এদিকে সন্তোষ দাসের পরিবার প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান। অতিসত্বর দুষ্কৃতিকারীদের আটক করে কড়া শাস্তি প্রদানের জন্য। আজকের পরবর্তী খবরটি হলো বিজয় হাজারে ট্রফিতে বরাকের 3 ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফি সিনিয়র জাতীয় ওয়ানডে টুর্নামেন্টে শিলচর থেকে 3 জন ক্রিকেটার অসম রাজ্য দলে জায়গা করে নিয়েছেন। তারা হলেন যথাক্রমে পারভেজ মুশাররফ, অভিষেক ঠাকুরি এবং রাহুল সিং। আগামী 21 ডিসেম্বর থেকে জয়পুরে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফির আসামের খেলা। এবার অসম দলের নেতৃত্বে রয়েছেন ব্যাটার শিবশঙ্কর রায়, সহ অধিনায়ক হয়েছেন উইকেট রক্ষক সুমিত গাদিগাঁওকর। রিয়ান পরাগ এই আসরেও খেলছেন না। আজকের পরবর্তী খবরটি হলো সাইবার অপরাধী সেলিমউদ্দিন গ্রেফতার। সাইবার অপরাধের মাধ্যমে বহু মানুষকে হয়রানি করা সেলিমউদ্দিন উর্ফে সেলিমকে নোয়াগাঁও পুলিশ গ্রেফতার করেছে। সেলিম সংখ্যালঘু ভিত্তির অর্থ লুট করে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন। অতীতে নোয়াগাঁও জেলায় জাল আধার কার্ড তৈরি করে অনেক প্রতারণা করেছিলেন। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সিএসপি মালিক সেলিমের জীবনধারা অনেক মানুষকে আকৃষ্ট করেছিল। ব্যাংকের সিএসপির নামে সেলিম সাইবার জগতে অনেক অপরাধ করেছে। সেলিম একটি ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো প্যান কার্ড দিয়ে ভুয়ো কর্পোরেট অ্যাকাউন্ট খুলেন। এ বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, কিন্তু 11 ডিসেম্বর রাতে নোয়াগাঁও পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত কুমার বড়ুয়ার নেতৃত্বে নোয়াগাঁও পুলিশের একটি দল জুরিয়ার সুতিরপাড় থেকে উত্তরপ্রদেশের অবিনাশ কুমার, আদিত্য কুমার এবং বিহারের জ্ঞান প্রকাশ নামে 3 জন সাইবার অপরাধীকে গ্রেফতার করে। অভিযানে পুলিশ সেলিমের প্রধান সহযোগী বাহারুল ইসলামকেও গ্রেফতার করে। এরপরে পুলিশ সেলিমের কালো অধ্যায়টি ভেদ করতে সক্ষম হয়। এই 4 অপরাধীর স্বীকারোক্তির ভিত্তিতে নোয়াগাঁও পুলিশ অভিযান চালায় এবং সেলিমউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজকের পরবর্তী খবরটি হলো জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। বিজয় দিবসের বিবৃতিতে ইউনূসকে ফাসিস্ট বলে কটাক্ষ হাসিনার। সোমবার বাংলাদেশের বিজয় দিবসের 53 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে রবিবার দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিশানা করলেন তিনি। বিজয় দিবসের দীর্ঘ বিবৃতিতে ইউনূসকে ফাসিস্ট বলে কটাক্ষ করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি বিন্দুমাত্রা সংবেদনশীল নয় মোহাম্মদ ইউনূস সরকার। বিভিন্ন বয়ান তুলে ধরে বাংলাদেশ থেকে মহান মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ায় এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এদের প্রধান লক্ষ্যই হল মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে বিষোদ্গার করা এবং তাদের কণ্ঠরোধ করা। বিপরীতে এই সরকার স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় পড়ুয়ার, জখম আরও 2 জন। আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। অন্ধ্রপ্রদেশের ওই যুবতী স্নাতকোত্তর পড়তে সে দেশে গিয়েছিলেন। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও 2 জন। জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম নাগাশ্রী বন্দনা পারিমালা, যার বয়স ছিল 26। তিনি আমেরিকার ম্যাপসিস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ সায়েন্স পড়ছিলেন। জানা গিয়েছে গভীর রাতে আচমকা তাদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ
সংঘর্ষ হয়। বন্দনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অন্ধ্রপ্রদেশের গুন্টুরে বাড়ি ওই ছাত্রীর। তার বাবা একজন ব্যবসায়ী। 2022 সাল থেকে আমেরিকায় থাকছিলেন বন্দনা। বাকি দুজন পড়ুয়া পবন ও নিকিতাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িকে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে বারবার বিদেশে পাঠরত ও কর্মরত ভারতীয়দের মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে। সম্প্রতি কানাডায়ও দুর্ঘটনায় মৃত্যু হয় এক ভারতীয় পড়ুয়ার। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।